আমার বর পালিয়ে গেছে কাজের লোকের সঙ্গে, স্ত্রী চলে গেছে তার বন্ধুর সঙ্গে। 2027 সাল পর্যন্ত এই পরকীয়া কেস চলবে। 100% রেমেডি আছে, 100% ফলো হবে। বৃশ্চিক রাশির লোকেরা বেশি জড়াচ্ছে, মঙ্গলের ঘর বলে। 27 বছরের ছেলে একটা বিধবা 45 ইয়ার্সের বিধবা ভদ্রমহিলার সঙ্গে জড়িয়ে পড়েছে। বান মেরে কে বরকে মারে। ডিসেম্বর মাসের 25 তারিখে ফিজিক্যাল রিলেশন করে মেয়েটার সঙ্গে। মেয়েটার কাছ থেকে টাকাগুলোকে নেয়, টাকাগুলোকে নিয়ে ওই বার ডান্সারটাকে রাখার জন্য পয়সা দিতে হচ্ছে। এই পরকীয়াটা তুমি ছাড়াতে পারবে না। 7 দিনে 11টা মেয়ের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে। বলছে আমি কোনদিন ইনার ওয়্যারটা আর আন্ডারওয়্যারটাও কিনিনি, ছেলেটা কিনে আনতো। পিরিয়ডসের প্যান্ট দিয়ে যা বশীকরণ করা যায়, পায়খানা দিয়ে বশীকরণ করে দেবো, এমন করে দেবো তুমি বাঁয়ে বললে আমি বাঁয়ে তুমি যাবে, ডাঁয়ে বললে আমি ডাঁয়ে যাবে। যে কোনো ওষুধ খাইয়ে দেবে, ওই জ্বর নামবে না যতক্ষণ না সূর্যের আলো উঠবে। তন্ত্রমতে যে কোটিপতি করে দিচ্ছে, ফালতু মিথ্যে কথা বলেছে। শনিবার করলে যে বড় ঠাকুরকে পুজো দিল নেগেটিভও হয়। 4টে শুক্রবার, 8টা শুক্রবার, 12টা শুক্রবার করার পরে তুমি চেঞ্জ পাবে নিজের লাইফে। পারফিউম কিন্তু যেরকম ভালো সেরকম ক্ষতিকারক। তন্ত্রক্রিয়ার আতুর্ঘর বলে মায়াঙ্কে, তাহলে আমি দেখেছি মা কথা রিটার্ন দেয়। সল্টলেকে একটা মন্দির আছে, 4 সপ্তাহ করে দেখো, তোমার ব্যবসা না দাঁড়ালে আমি কান কেটে দেবো। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন ধীমান শাস্ত্রী মহারাজ। নমস্কার। নমস্কার, জয় মা তারা। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপনাকে। বহুদিন আপনার সঙ্গে যোগাযোগ করে আমরা আপনাকে আমাদের পডকাস্টে আনার চেষ্টা করেছি, কিন্তু ফাইনালি সেই সময়টা এলো। তো আমি প্রথমেই জিজ্ঞাসা করবো মহারাজজি, সেটা হচ্ছে এই যে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, অর্থাৎ অবৈধ সম্পর্ক বিবাহের পরে বা পরকীয়া যেটা, বা পরকীয়া প্রেম। তো এইটা দিনকে দিন বাড়ছে কেন? দাদা সবার আগে আমি তোমায় দাদা বলছি, হ্যাঁ কোনো অসুবিধা নেই দাদা। বলছি ব্যাপারটা হচ্ছে কেন পরকীয়া বাড়ছে। আমাদের রেগুলার আমি যখন ক্লায়েন্ট দেখি বা ক্লায়েন্ট ভিজিট করি বা ক্লায়েন্ট আসে বা ফোন করে ওভার কলে, দাদা তুমি বিশ্বাস করবে না, আমার দিনে 30টা ক্লায়েন্ট হলে 25টা ক্লায়েন্ট পরকীয়া। এই ইস্যু নিয়ে শুধু পরকীয়া। আমার বর পালিয়ে গেছে কাজের লোকের সঙ্গে, আমার বর পালিয়ে গেছে পাশের বাড়ির বিধবা ভদ্রমহিলার সঙ্গে, আমার বর ছেড়ে চলে গেছে পাশের বাড়ি বন্ধুর বউয়ের মানে সঙ্গে। এটা কি তাহলে বেশিরভাগ কি পুরুষরাই করে? না না, আমি পুরুষ মানে না, এবার সমস্যায় বেশি কি মহিলারা নাকি না না, আমি একটা কথা বলছি, আমি তো নিজে পুরুষ মানুষ। হ্যাঁ, পুরুষ মানুষদের থেকে পুরুষ মানুষদের ব্যাপারটা হচ্ছে এখন পুরুষ মানুষরা যেরকম করছে মহিলারাও করছে। এবারে আমি বলছি মহিলা এমন হয়েছে, পুরুষ সুইসাইড করতে গেছে, তার স্ত্রী চলে গেছে, স্ত্রী চলে গেছে তার বন্ধুর সঙ্গে। দাদা তুমি বিশ্বাস করবে না, 18 দিন বিয়ে করেছে, 18 দিন বিয়ে করেছে, এখনো জোর খোলেনি হাতে, সেই মেয়ে চলে গেছে। তো সেটা কি তার পূর্ব প্রেমের সাথে গেছে, না প্রেমিকের না, সাথে? তার বাসক রাতে কোন বন্ধু ভালো নাকি গান নাচ করেছে, তাকে ভালো লেগে গেছে, তাকে নাকি ভালো লেগে ফেলেছে, তার সঙ্গে নাকি চলে গেছে। তো এইটার অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা কি দেবে? এটা ব্যাখ্যা, এটা অ্যাকচুয়ালি এইগুলো হয় মেনলি মঙ্গলের প্রবলে, এইগুলো বেশি হয়েছে। তুমি ইউটিউব ঘাটবে বা কিছু ঘাটবে, দেখবে 2025 সালে এগুলো প্রচন্ড লেভেলে হয়েছে। আর মেনলি এটা হয়েছে লকডাউন থেকে বেশি পরকীয়া শুরু হয়েছে। 2020, 21, 22, 23, 25-এ তো মঙ্গলের বছর ছিল, এটা হবে 2027 পর্যন্ত। আমি তোমাকে আজকে ডেট বলে দিচ্ছি, 2027 সাল পর্যন্ত এই পরকীয়া কেস চলবে। এটা শুধু বাংলায় হচ্ছে বা এতে হচ্ছে না, সারা ভারতবর্ষে এই পরকীয়া। আমার কাছ থেকে দুবাই থেকে ক্লায়েন্ট ফোন করে, হ্যাঁ, তারপর নিউজিল্যান্ড থেকে ফোন করে, মানে নিউজিল্যান্ডে বউকে নিয়ে গেছে, বাচ্চাকে নিয়ে গেছে, এই করেছে, বাচ্চার টিচারের সঙ্গেই আবার বউ চলে গেছে, একটা সম্পর্ক তৈরি হয়ে হ্যাঁ। গেছে। এবার এই পরকীয়াটা তুমি ছাড়াতে পারবে না। কেন পারছি না, আমরাও না আস্তে আস্তে রোজ দেখছি নতুন নতুন পরকীয়া। আচ্ছা, একজন আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, 23শে জানুয়ারি যার একটা মেয়ে একটা ছেলের বিয়ে ছিল, ঠিক আছে, কি হয়েছে আমি জানি না, আমাকে যা গল্প বলেছে ক্লায়েন্ট, ঠিক আছে, মেয়েটা ক্লায়েন্ট আমাকে এসে যে বলেছে, তার ছোটবেলাকার বন্ধু সেই পাড়াতেই থাকে, সে যেরকম ওয়েল উইশেস করেছে, তোদের বিয়ে করছিস, সেই এইগুলো বাগরুম সব ভালো কথা। তো তার সঙ্গে এবার পাড়ারই ছেলের সঙ্গে পাড়ারই মেয়ে বিয়ে হচ্ছে। ওই মেয়েটা আগে মানে পাড়াই থাকতো, এখন শ্বশুর বাড়িতে চলে গেছে, যেরকম হয়েছে। এরপরে বলছে আস্তে আস্তে যেরকম হয়, তোকে আসতে হবে, আমার 23 তারিখে বিয়ে, 25 তারিখে বউ ভাত, এরকম যা হয় বন্ধু বান্ধব পাড়ার লোক আস্তে আস্তে রিজয় হয়েছে একসঙ্গে করতে করতে। এবার হচ্ছে তখন ওই মেয়েটা আমাকে বলছে, মেয়ে ক্লায়েন্টটা যখন আমার এসছে, বলছে দাদা যখন আমি দেখলাম আমার হাজবেন্ড যে 23 তারিখে বিয়ে করবে, সে ড্রাস্টিক চেঞ্জ। বলছে কেন? বলছে সে তো বিয়ে তো ছেড়ে দাও, বিরাট মারপিট অশান্তি, ব্যাংকোয়েট বুকিং করেছিলাম সব ক্যান্সেল, সব কিছু,
শুনছি পরকীয়া কি ওই মেয়েটার সঙ্গে এখন ওর পরকীয়া হয়ে গেছে, মানে এর বান্ধবীর সঙ্গে। বান্ধবীর সঙ্গে। এবার কি নিয়ে হয়েছে শোনো, ওরা ওই যে বান্ধবীর সঙ্গে বিয়ের আগে একটা ভিডিও দিয়েছিল ওরা, মানে ওই ওই মেয়েটা, মানে যে বিয়ে করছে মেয়েটা তার বান্ধবী, সে তারা সব আগে একটা গেট টুগেদার করেছে বা ব্যাচেলার পার্টি, না 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 ব্যাচেলার পার্টি বিয়ের আগের কেস বলছি আমি। বিয়ের আগে বন্ধু বান্ধব যেরকম হয়, মন্দারমণি দীঘা ঘুরতে গেছিল, মানে স্কুল কলেজ বাং করে, সে সবাই গিয়ে একটু ড্রিঙ্কস ফিঙ্কস করেছিল। ড্রিঙ্কস ফিঙ্কসের ভিডিও দিয়ে বলছে এই মেয়েটা রেগুলার আমাদের সঙ্গে ড্রিঙ্ক করে, এই করে মেয়েটা চরিত্র ভালো না। এবার ওই ভদ্রমহিলাটা বলছে যে ম্যারিড মেয়েটা বলছে ও ড্রিঙ্কস করে, ড্রিঙ্কসের ভিডিওটা দিয়েছে। এবার এই ছেলেটাকে বলেছে, ছেলেটা বলছে, তো ছেলেটাকে যখন পাঠিয়েছে ছেলেটা এবার বলছে মেয়েটাকে তুমি তো ড্রিঙ্ক করো, মদ খাও, তারপর নেশা ভান করো, বাড়ি গিয়ে পড়ে থাকো শনিবার রাত্রির করে। এবার যেই মেয়েটা বিয়ে করছে সে ব্যাংকে চাকরি করে, মানে প্রত্যেকই মডার্ন, এমন নয় যে কোনো গ্রামের ঘটনা বলছে। কোনো গ্রামে না, আমি শহরে কলকাতা মানে রাজপাশের উপরের কথা বলছি, বাইপাসের উপরের কথা বলছি আমি। এবার বলছে কি এর করতে 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 এমন পরকীয়া জুড়েছে জিনিসটা, এমন পরকীয়া যে মেয়েটা 23 তারিখে বিয়ে, 23শে জানুয়ারি বিয়ে, সেই বিয়েটা হচ্ছে তো নাই এখন। এমনকি 3 মাস আগে রেজিস্ট্রি করেছে মেয়েটা ওই ছেলেটার সঙ্গে। সেটাও এখন লিগালি ভাঙবে। এবার লিগালি ভাঙবে মানে শুধু সময়ের অপেক্ষা আছে। মানে এমন এমন আমি পরকীয়া দেখছি দাদা, তুমি বিশ্বাস করবে না, তুমি ডে বাই ডে তুমি বলবে তোমরা পাগল হয়ে যাচ্ছ না। কিন্তু এগুলো আটকানোর তো নিশ্চয়ই রেমেডি আছে, একদম আপনার কাছে ফোন করে তো সেই একদম 100% রেমেডি আছে, 100% ফলো হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, এবার তোমাকে এই জায়গাটা দেখতে হবে, তোমার রাশিটা দেখতে হবে, তোমার ভাগ্যে ডবল বি কোন রাশির ব্যক্তিরা বেশি পরকীয়ায় জড়ায়। মেনলি এখন তো সব রাশির বেশি, বৃশ্চিক রাশির লোকেরা বেশি জড়াচ্ছে, মঙ্গলের ঘর বলে, আচ্ছা তারা বেশি জড়াচ্ছে। এবার এমন হয়ে গেছে না, এখন মানুষ যেভাবে জড়িয়ে পড়ছে না, এমন জড়িয়ে পড়ছে। বিধবা ভদ্র মহিলার সঙ্গে 27 বছরের ছেলে একটা বিধবা 45 ইয়ার্সের বিধবা ভদ্র মহিলার সঙ্গে জড়িয়ে পড়েছে। তো সেটা ছাড়াতে পেরেছেন আপনি? আমি করেছি, সেটাই আমি বলছি। আমি এমন দেখেছি, এমন এমন এবার উল্টো হয়েছে। 32 বছরের মেয়ে 26 বছরের ছেলে, মেয়েটাকে চিট করে বিধবা মেয়ে, সবে বিধবা হয়েছে। সবে বিধবা হওয়ার পরে যেরকম হয় বাচ্চা সমেত, বর আনসারে মারা যায়, বান মেরে কে বরকে মারে, বাবা বরকে মারে। তারপরে মেয়েটা আস্তে আস্তে যেরকম হয় যে কি মেয়েটা বিধবা, 27 বছর মানে 27 বছরের মেয়ে বিধবা শুরু, হ্যাঁ বাচ্চা আছে, বরের ভালো বিজনেস, বরকে এমন ভাই ভাই সংগঠনে বান মেরেছে, বান মেরে এমন করেছে বর মারা যায় হঠাৎ করে। 13 দিনের মধ্যে সার্ভাইভ করতে পারেনি। বানটা এমন জায়গায় বান মেরেছিল, সেখানে 3 দিনও মারা যেতে পারে, সেখানে 10 দিনও মারা যেতে পারে। এটা এমন বানটা মেরেছিল, ও মরতো, ওর সঙ্গে ওর ফ্যামিলির লোক কেউ না কেউ মরতো, এমন ভাবে বানটাকে ছাড়িয়েছিল নিয়ে। ওই বাড়ি যেরকম হয় জমি, আর এটা একটু গ্রামের দিকে, আমি বারাসাতের দিকের কেস বলছি। আচ্ছা হ্যাঁ, তখন এটা হয়েছে। এরপরে যেরকম হয় মেয়েটা 27 বছর বয়স, তো শ্বশুর বাড়িতে থাকে মেয়েটা, থাকে। তো আস্তে 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 মেয়েটা এবার বর মারা যাবার, বাচ্চাকে চালাতে হবে, তো ব্যবসা বাণিজ্য তো ভাই নিলো দাদাকে ক্ষতি করিয়ে। এর পরের কেসটা, এবার মেয়েটা আবার চাকরি বাকরি করতে আস্তে আস্তে ঢোকে, আস্তে আস্তে কারোর সঙ্গে ভালোবাসা হয়। এটা স্বাভাবিক, এটা 27 বছরের মেয়ে, একাকিত্ব থেকে একটা, আর মানে কিছুই হয়নি, মানে জীবন করছে 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 একটা ভালোবাসা হয় ছেলেটার সঙ্গে ভালোবাসা হয়। ছেলেটা রোজ প্রতিশ্রুতি দেয় যে কি তোমায় বিয়ে করব, এই করব, সেই করবো। তো মেয়েটা বলে যে কি আমার কিন্তু বাচ্চা আছে, আমি কিন্তু বাচ্চা ছাড়া বিয়ে করতে পারবো না। তো আস্তে আস্তে রেগুলার ইউজ টু হয়, আস্তে আস্তে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে যায়, যেরকম হয় আস্তে আস্তে ইউজ টু হতে 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 4.5 বছর ধরে প্রেম করছে। তো এটা স্বাভাবিক, এটা তো লজ্জা পাবার কোনো ব্যাপার নেই। এরপরে কি বলছে, এবার ওর হাজবেন্ডের এলআইসির কিছু টাকা পেয়েছিল, মানে ইন্স্যুরেন্সের টাকা পেয়েছিল, ফিক্সড টাকা পেয়েছিল, প্রায় 2-3 লাখ টাকা মতন পেয়েছিল। এবার ছেলেটা বলে এই টাকাটা দিয়ে আমি এই ব্যবসা করব, হ্যাঁ এইটা টোপ দিচ্ছে। এবার মেয়েটা তো বোকার মতো, এখন তো ওর প্রেমে ভাসছে, ওর ব্যবসা করব, সেই ব্যবসা করব, সেই ব্যবসা করব বলে বলে টাকাগুলো উপর ড্রাই করে দিয়েছে। বরের একটা এফজেড বাইক ছিল, বাইকটাকেও নিয়েছে। বাইকটাকে নেওয়ার পরে বউয়ের কাছে কিছু বরের আংটি আর একটা ছোট গলার পাতলা সোনার চেন ছিল। তো ছেলেটাকে বলেছে তাহলে এটাকে তুমি তাহলে করো তোর বইয়ে, তাহলে তুমি ভাঙিয়ে চেন বানিয়ে নাও, তা আমরা ফেব্রুয়ারি মাসে রেজিস্ট্রি করবো 2026-এ। এবার ডিসেম্বর মাসের 25 তারিখে ফিজিক্যাল রিলেশন করে মেয়েটার সঙ্গে। 30 তারিখ রাতে 2টোর সময় এসছে, মানে 31 তারিখ রাতে
2-3 বার ফিজিক্যাল রিলেশন করেছে, 1 তারিখ ভোরবেলা 6টার দিকে পালিয়ে গেছে বাড়ি থেকে। এবার পালিয়ে যাওয়ার পরে আর ফোন তুলছে না, কি করছে এরপরে শোনে। এবার ওর ব্যাক হিস্ট্রিতে গিয়ে দেখছে কি করে ছেলেটা একটা বার ডান্সারের সঙ্গে অলরেডি লিভ ইন করে বার ডান্সারদের সঙ্গে। এর কাছ থেকে মেয়েটার কাছ থেকে টাকাগুলোকে নেয়, টাকাগুলোকে নিয়ে ওই বার ডান্সারটাকে রাখার জন্য পয়সা দিতে হচ্ছে, এই টাকাটা ওখানে গিয়ে খরচ হ্যাঁ। করছে। এবার তো এই মেয়েটার অ্যাকাউন্টটা ড্রাই হয়ে যাচ্ছে, তো এ তো খালি হয়ে গেছে, খালি হয়ে যাচ্ছে। এ বলছে আমার অ্যাকাউন্টে এখন পড়ে আছে মাত্র 43 টাকা। যেদিন আমার কাছে এসেছিল কেসটা নিয়ে 43 টাকা ছিল, আমার ফিস দিতে পারেনি, আমাকে। এটার সলিউশন কিভাবে করলেন? আমি এবার সলিউশন কিভাবে করলাম, আমি বললাম ও ছেলেটার কুষ্টি চকফক দেখলাম, এটা দেখলাম, তারপরে আমি ওকে বললাম এ তো তোমায় কিছু করেনি, এ তো তোমায় বশীকরণ করে রেখেছে। আচ্ছা। তো মেয়েটা বলছে কি বলছেন দাদা আমাকে, বলছে আমি বললাম 200% তোমায় বশীকরণ করে দিয়েছে। আমি যখনই এই বশীকরণটা কাটাবো, আমি সবার আগে বলে দিই একটা কথা, আমি কিন্তু কোনো নেগেটিভ এনার্জি পারি না করতে, আমি নেগেটিভ এনার্জি কাটাতে পারি। আমি মানুষের ক্ষতি করতে আসিনি, আমি ক্ষতি করতে পারি না, শিখিনি। এবার যখন আমি কাটালাম আস্তে আস্তে, যখন একটা কবজ দিয়েছিলাম আমি, হ্যাঁ, বশীকরণ করার পরে একটা কবজ, মানে বশীকরণটা তুমি কাটালাম, তারপরে একটা কবজ দিয়েছিলাম গার্ড, কেন আমি জানি ওইটা প্রোটেক্ট করে রাখবে, ওর নাম মেয়েকে ক্ষতি করবে। এবার যখন আমি কাটানোর পরে শুনছে ও এখন এই করে 11টা মেয়ের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে 7 দিনেও, ছেলেটা 7 দিনে 11টা মেয়ের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে। এই করার পরে এখন তো পুলিশ কেস থেকে শুরু করে আমি গিয়ে বললাম সব আমি কাটিয়ে দিয়েছি। মেয়েটা এখন বলছে দাদা আমি ফুরফুরে মানে করছি, পুরো শরীর হালকা হয়ে গেছে, আমার কোনো টেনশন নেই, কিছু নেই, পুরো বশীভূত হয়েছিল মেয়েটার। এমনকি মেয়েটা আমাকে বলছে অন ক্যামেরা, আমি তোমায় বলছে আমি কোনদিন ইনার ওয়্যারটা আর আন্ডারওয়্যারটা আমি কিনিনি, ছেলেটা কিনে আনতো। আমার যখন ইনারওয়্যার আন্ডারওয়্যার ছিঁড়ে যেত, ওই ছেলেটা কিনে আনতো। তো এইটা দিয়েও কি বশীকরণ করা যায়? সবার থেকে ভালো বশীকরণ করা যায় আন্ডারওয়্যার, ইনারওয়্যার। আচ্ছা। আর সবার থেকে ভালো বশীকরণ আরেকটা করা যায়, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসের যে প্যান্ট হয়, পিরিয়ডসের প্যান্ট দিয়ে যা বশীকরণ করা যায়, এর থেকে বেশি ভালো বশীকরণ আর কিছু করা না। আরেকটা করা যায় মানুষের গোমূত্র, মানে মল, পায়খানা যেটাকে বলি, পায়খানা দিয়ে বশীকরণ করে দেবো। এমন করে দেবো তুমি বাঁয়ে বললে আমি বাঁয়ে তুমি যাবে, ডাঁয়ে বললে আমি ডাঁয়ে যাবে তুমি। সবার থেকে বেশি হয় এটা গ্রামের দিকে বেশি হয় এগুলো। আরেকটা হলো আদিবাসী তন্ত্রতে এই পায়খানা বশীকরণটা খুব করে। আচ্ছা। আদিবাসী যারা তন্ত্র কাজ করে তারা পায়খানা দিয়ে বশীকরণ খুব করে। তো এটা কি মানে তাকে খাইয়ে দিতে হয় কোনো? না, এই যে তো আমাকে হয়তো কেউ বশীকরণ করবে, ঠিক আছে, আমি হয়তো গ্রামের মধ্যে থাকি, এক পায়খানা 10 জন ইউজ করছি, আমি কখন পায়খানা করলাম তুমি দেখে নিলে, করার পরে ওই পায়খানা তুলে নিলে, হ্যাঁ, তার জন্য ওই পায়খানা বিক্রি হবে। মানে তুমি হয়তো বললে আমাকে এত টাকা দিতে হবে পারিশ্রমিক, আমি ওই পায়খানা তুলে দেবো আপনাকে, আমাকে ক্ষতি করবে তো কেউ, ক্ষতি করার জন্য তো পয়সা দিতে মানুষ, হ্যাঁ, আমার পায়খানা দিয়ে কোনো চলে গেল, কোনো ওই তন্ত্র যারা যে তন্ত্রক্রিয়া যা নেগেটিভ এনার্জি করে তাদের কাছে চলে গেল ওই। এবার তো তুমি যখন আমাকে চেনো আমার নামটাও জানবে, আর ছবি পেতে এখন তো ব্যাপার না, ফেসবুক ইনস্টা যা খুললে একটা পাওয়া যাবে, পেলো ওই পায়খানা দিয়ে। এই পায়খানাটা শরীরের সবকিছু, তোমার নোংরা যত জিনিস, শরীরের নোংরা জিনিসটা পায়খানা দিয়ে বেরোচ্ছে, ওই পায়খানা দিয়ে তন্ত্র করে দেবে। তোমাকে বলবে বাঁ দিকে চলে যা, তুমি বাঁ দিকে চলে যাবে। তুই মানে কম্পিউটার রিমোট কন্ট্রোল হয় না, এইরকম পজেস হয়ে যায়, এরকম হয়ে মানে যাবে। ইনফ্যাক্ট দর্শকদেরও বলি, এটার উপর ভাশ বলে দুটো পরপর সিনেমা এসেছিল, একটা অজয় দেবগানের এবং আর একটা মারাঠি ছবি। তো সেখানেও কিন্তু এইরকমই, মানে স্কুলের একদম এন্টায়ার মেয়েগুলো সব বশীকরণ হয়ে গেছে। আমি এই তন্ত্র দেখেছি নিজের চোখে দাদা, তুমি হয়তো বিশ্বাস করবে না, তোমাকে আমি এমন তন্ত্র দেখেছি তুমি বিশ্বাস করবে না। তোমাকে যেখানে বলছে সেদিকে তুমি চলে যাবে, তুমি বসে থাকবে, এমন কাজ হয়। কিন্তু এটার অ্যাকশনটা কতদিন থাকে? দেখো আমি তোমাকে বলি নেগেটিভ এনার্জি বেশি দিন থাকে না, কিন্তু নেগেটিভ এনার্জি যেটা ক্ষতি করে যাবে কিন্তু সারা জীবন তোমার শরীরে, মানে শরীরের মধ্যে তোমার হতে থাকবে, এফেক্টটা থাকবে, তার একটা এফেক্ট রয়েছে। হ্যাঁ, নেগেটিভ এনার্জি বেশি দিন করতে পারবে না। তুমি একটা দিনের পরে তুমি দেখবে ওষুধে কাজ করছে না, মেডিসিনে কাজ করছে না, রোগ নেই, ভোগ নেই, ছেলেটা এরকম হয়ে যাচ্ছে কেন? তুমি একটা সময় গিয়ে অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিকের কাছে যাবে, এবার প্রপার তান্ত্রিক তুমি পেয়ে গেলে অটোমেটিকলি সে কাটিয়ে দেওয়ার পরে তার পরিশ্রমিক জিনিসপত্র দিয়ে কাটাবে, তখনই সে বলবে কি তন্ত্র করা হয়েছিল। কিন্তু এটার করার পরে আমি এটাও তোমায় দাদা বলি, অন ক্যামেরা বলছি, যে তোমায় করেছিল ক্ষতি, কেউ তো সংকল্প করে করেছিল জিনিসটা,
তার কিন্তু 100% আবার উল্টো দিকে ঘুরবে চাকা। আচ্ছা, ওটা ফিরে যাবে। 100 বার আমি এরকম কেস দেখেছি, তন্ত্রতে যে কি কাজ করিয়েছিল, নিজের ঘরে মা মাসি সে মারা গেছে, সেটা কাজও আমি ছাড়িয়েছি। ছাড়ানোর পরে 3 মাস, আমি 6 মাস সময় দিয়েছিলাম, 3 মাসের মধ্যে সে ভুগে ভুগে আইসিইউ ভেন্টিলেশনে গিয়ে মারা গেছে। এরকমও কাজ আমি দেখেছি, নিজে করে আমি দেখেছি ছাড়িয়ে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, মানে ডেফিনেটলি তোমার কাছে তো যে মানুষেরা সাংঘাতিকভাবে সমস্যায় আছে তারা বশীকরণ করানোর জন্য তোমার কাছে যাবে, প্রো লেভেল। কিন্তু একদম প্রাইমারি লেভেলের আমি বলছি, এর কি কোনো মাইনর ছোট টোটকা কিছু হয়, যে একজন বয়ফ্রেন্ড একজন গার্লফ্রেন্ডকে একটুখানি আর কি করতে চাইছে বশীকরণ হালকা ফুলকা, তো এর যদি কোনো টোটকা তুমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো? এবার তোরটা বলতে গেলে একটা কাজ করতে পারেন, ওই তেজপাতাতে লাল মার্কার হয় না, তেজপাতাতে লাল মার্কার দিয়ে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের যে যার নাম, 3টে লবঙ্গ, 3টে তেজপাতা, 3টে এলাচ দিয়ে 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 ঘুরিয়ে 3বার সামনের দিকে, 3বার ঘুরিয়ে পেছন দিকে ফেলে দেবে। আর দিনে 1 ঘন্টার মধ্যে 1 মিনিট করে ওই বরের হাজব্যান্ডের নাম বলবে। হাজব্যান্ড কি বয়ফ্রেন্ড বা ছেলেটার নাম বা মেয়েটার নাম বললে, এটা মানে ঘরের টোটকা বলছি আমি। মানে এটাতে যে কেউ কোনো তান্ত্রিক লাগবে না, কোনো জ্যোতিষী লাগবে না, কিচ্ছু লাগবে না। নিজের ঘরে তেজপাতাও পাওয়া যায়, এলাচও পাওয়া যায়, লবঙ্গও পাওয়া যায়। শুধু লাল কলম লাগবে একটা মার্কার, সেখানে গিয়ে লিখে দিলেই হবে। বাহ, সাংঘাতিক সাংঘাতিক, আপনি একটা ভালো টোটকা বললেন আমাদেরকে। আচ্ছা, এবার একটা জিনিস বলুন, যে কেউ যদি এটা থেকে বাঁচতে চায়, যে আমি চাইছি আমাকে একটা শিল্ড করে রাখবো, যে এই ধরনের কোনো বান বা এই ধরনের কোনো ক্রিয়া যাতে আমার ওপর না হয়, তো সেইটার জন্য কি কোনো রেমেডি বা কোনো টোটকা আপনি বলবেন যেটা মেনে চলা উচিত? না, এবার রেমেডি বলতে গেলে ফার্স্ট আগে মানতে হবে যাকে আমি ভালোবাসি 3টে জিনিস কখনোই ইউজ করা দেওয়া যাবে না। মেয়েদের ক্ষেত্রে আমি বলছি ইনার গার্মেন্টস, ঠিক আছে, আর মাথার চুল। আচ্ছা, কেন এখনকার শহরের ছেলেরা কেউ কারোর আপনার পায়খানা নিতে যাবে না, তারা অটোমেটিক্যালি ঘেন্নায় চলে আসবে। কিন্তু মাথার চুল আর ইনার গার্মেন্টস, বিশেষত যেসব মেয়েদের রেগুলার বেসিসে পিরিয়ডস হয়, সেই সব প্যান্ট খুব ইজি হয়ে যায় না, মন্দারমণি চলে গেলাম, বয়ফ্রেন্ডের সঙ্গে দীঘা চলে গেলাম, কে কার ক্ষতি করছে এখন? বয়ফ্রেন্ডকে ক্ষতি করছে। হয়তো দেবে ইন্টেনশনালি ও দীঘা মন্দারমণি গেছে ওই জিনিসটা নেওয়ার জন্য, কালেক্ট করার জন্য, করে একটু বেশি করে নেশা করিয়ে। এখন তো সুবিধা না, এখন এত সুন্দর হয়ে গেছে ব্যাপারটা, কোনো ব্যাপার না। এবার কেউ রাত্রিবেলা কেউ কারটা নিয়ে নিল। মানে তাহলে কি বলছেন, মানে এই অধিক স্বাধীনতাও কি পরের জেনারেশনকে নষ্ট করছে? 100 বার আমি চোখে দেখছি দাদা, এটা কেন দেখছি আমি বলছি। আমার কাছে ক্লায়েন্ট কেউ ফেস ক্লায়েন্ট নেই আমার কাছে এত ক্লায়েন্ট আছে। আমি স্টুডিও আসার আগে আমি ক্লায়েন্ট দেখেই আসছি। আমার কাছে কেউ ফ্রেশ ক্লায়েন্ট আসে না, যে ফার্স্ট টাইমে অ্যাস্ট্রোলজি দিয়ে হাত দেখাচ্ছি বা ফার্স্ট টাইম আমি কোনো কিছু পরীক্ষা দিতে যাবো, আমার পরীক্ষা ভালো হবে কিনা, এই সব ক্লায়েন্ট একটাও কেউ আসে না আমার কাছে যত আসে সব থেকে এই জাতীয় সমস্যাতেই ভুক্তভোগী, অথবা 2বার বিয়ে, 3বার বিয়ে, 4বার বিয়ে, এরকম কেস, হ্যাঁ, অথবা 9বার 8বার সুইসাইড, এই কেস। আচ্ছা, এরকম কোনো ঘটনা মনে পড়ছে মানে যেটা রীতিমতো আপনাকেও ভাবিয়ে তুলেছিল? হ্যাঁ, আমার কাছে 7 দিন আগে একটা মেয়ে, না আমি বলবো না, মহিলা, সেকেন্ড ম্যারেড, তার 3 ছেলে, মানে ফার্স্ট পক্ষে একটা ছেলে, সেকেন্ড পক্ষ যাকে বিয়ে করেছে নন বেঙ্গলি, বাঙালি, মানে ভদ্রমহিলা বাঙালি, ফার্স্ট পক্ষে বাঙালি বর, সেকেন্ড পক্ষে বিহারিকে বিয়ে করেছে, লাভ ম্যারেজ হয়ে সেকেন্ড পক্ষে বিয়ে করেছে, এখন 3 ছেলে মেয়ে। ভদ্রমহিলা 9বার সুইসাইড ট্রাই করেছে। আমাকে বলছে কিভাবে সুইসাইড করেছে, তার সেকেন্ড দুটো আমাকে ভিডিও দেখিয়েছে কিভাবে সুইসাইড করছে। একটা হলো ব্ল্যাক কালারের যে ফিনাইল পাওয়া যায়, উনি 2টো ফিনাইল খেয়েছেন। তুমি বললে আমি অন ক্যামেরায় দেখাতে পারি, কিন্তু দরকার নেই, নামও বলার দরকার নেই, কিন্তু 2বার খেয়ে উনি বেঁচে গেছেন। আমি এবারেই বলতে চাইছি, 2বার খেয়েছে ফিনাইল, 2 বোতল ফিনাইল খেয়েছে। খাবার পরে কি হয়েছে, ওনার মাথা ঘুরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওনার বাড়ির কাজের লোক নাকি ঘর পুছছিল না কি করছিল কেউ জানে না, কাজের লোক সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে, যেরকম হয় সরকারি হসপিটালে ওটা বলছে সুইসাইড অ্যাটেম্প করেছে। আমাকে যা ভিডিও দেখাচ্ছিল, উনি দেখাচ্ছিল না, উনি আমার কাছে এসেছিলেন, বললো আমি টোটাল 9বার ট্রাই করেছি সুইসাইড, কিন্তু একবারও মরিনি। উনি এমনকি বলছে আমি সেকেন্ড ম্যারেজ নিয়েও শান্তিতে নেই, ঠাকুর আমাকে বলছে এমন একটা ক্রিয়া করে দিন যে কি ঠাকুর আমাকে মেরে দেয়। আমি বললাম আমার কাছে নেই, নমস্কার, আপনি চলে যান আমার চেম্বার থেকে। কেন যে মেয়ে 9বার সুইসাইড করেছে, যে মানুষ 9বার সুইসাইড করেছে, তার এখন টাইম আসেনি।
একজন 9বার সুইসাইড করেছে, মানুষ একবার 10 মিনিট এদিক ওদিক হলে 2 মিনিট এদিক ওদিক করে মারা যাচ্ছে, 9বার সুইসাইড করেছে। ঘুমের ওষুধ থেকে শুরু করে শুধু অ্যাসিড ছাড়া সব সুইসাইড করে নিয়েছে। পাখাতে করেছে, প্লেট খুলে পড়ে গেছে পাখা। আমার মাঝে মাঝে হাসিও পায়, মাঝে মাঝে আমার মনে হয় এই কি অবস্থায় আমি করছি। আমার বাড়ির লোক, আমি তখন বাড়িতে চেম্বার করি না, বাড়ির লোক বলে এইগুলো যে সারাক্ষণ শুনিস তোর মাথায় নিজে নেগেটিভ ঢোকে না? তাই তো, সেটা নিশ্চয়ই আপনি ধ্যান করে বা মেডিটেশন করে এগুলো সে তো করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার শুনতে শুনতে না এখন আর এই চোখে জল আসে না। এমন শুনতে শুনতে হয়েছে না, আমার আর চোখে জল আসে না এখন। এই লোকেরা বলে এই সুইসাইড করেছে, কি কষ্ট হয়ে আছে রে, আমার আর চোখের জন্য এমন রোজ দেখছি আমি সুইসাইড কেস। এবং ইনফ্যাক্ট আমার টিম যেটা রিসার্চ করে পেয়েছে যে আপনার কাছে নাকি যে ক্লায়েন্টরা যায় তাদের আপনি ফেস রিড করেও বলে ফেলতে পারেন কি সমস্যায় আছে তারা। আমি করেছি এমন কি, আমি কারোর নাম বলছি না, আমি টলিউডের অনেক অনেক অ্যাক্ট্রেসকে বাঁচিয়েছি এই ডিপ্রেশন এবং এই জাতীয় ঘটনা থেকেই। একদম আমি অন ক্যামেরায় বলছি, টলিউডে অনেক অ্যাক্ট্রেসকে বেশি, আমি নাম বলছি না কাউ, অ্যাক্ট্রেস হিরো সবাইকে আমি যতটা আমার কাছে এসছে রেফারেন্স বা এর থেকে আমি অনেকটাই ওনাদেরকে সেভ করেছি। তো ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার উপায়? ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, রোজ কোথাও যেতে হবে না, সকালবেলায় উঠে ঠাকুরকে কিছু করতে হবে না, জলও দিতে হবে না, তুলসী দিতে হবে না, কিছু দিতে হবে না, সকালবেলা উঠে অন্তত একটা হনুমান চালিসা শুনুন। আচ্ছা, এইটাতে আমি বলছি দাদা তুমি বিশ্বাস করবে না, 7 দিন হনুমান চালিসা রোজ সকালবেলা বাসি বুকেই, সকালবেলা তোমার পড়তে হবে না, কিচ্ছু করতে হবে না, মোবাইলে চালিয়ে দাও, ওটা ওর মতন বাজুক, তুমি তোমার মতন কাজ করছো করো, তুমি ওইটাও যা শুনবে না, তোমার 7 দিন পরে তুমি আগে অনেকটাই ডিপ্রেশন থেকে নিয়ে থাকবে। 100% আমি বলছি, হনুমান চালিসার মতন কোনো জিনিস নেই। আমি এই যে আসছিলাম ক্যাপে, আমি সকালবেলা যে শুনতে পারিনি কেন, আমার তারা ছিল, আমি ক্যাপে হনুমান চালিসা শুনতে শুনতেই আসছিলাম আমি। আচ্ছা, আমি যখনই পাই, আমি যখনই ক্যাপে আসছি বা ড্রাইভ করছি না, ড্রাইভার যখন ড্রাইভ করছি তখন আমি কি করি, আমি হনুমান চালিসাটা চালিয়ে দিই, চালাতে চালাতে আমি চলেও আসলাম, রাস্তাটা পথটা ক্লিয়ার হলো, আশাটাও হলো, হনুমানজির নামটাও নেওয়া হলো, সবই হলো। আচ্ছা মহারাজ জি, এবার আমাকে একটা কথা বলুন, এই যে বহু মানুষে কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনেও লিখে পাঠায়, আমাদেরকে পার্সোনালি মেল করে বা ফোন করে, তারা কিন্তু সঠিক তান্ত্রিক বা অঘরী বা সঠিক মানুষকে তারা জাজ করতে পারে না এবং বহুবার প্রতারিত হয়। তো সেই জাজমেন্টটা তারা করবে কিভাবে? কি দেখে একটা মানুষকে তারা বুঝবে যে না ইনি একজন অনেস্ট অ্যাস্ট্রোলজার? এবার ফার্স্ট কথা বলছি, আমাদের যে তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজি লাইনটা 90 থেকে 95% চিটিং বাজ। আমার অন ক্যামেরায় বলছি, নিজের বলতে খারাপ লাগে, আর নিজের রাস্তায় আমি ড্রেস পরে আসি না, আমার নিজের লজ্জা লাগে। আমাকে কেউ না কেউ বলছে চিটিং বাজ, কিন্তু আমি তার সঙ্গে চিটিংবাজি করিনি, হয়তো সে আমাকে চেনো না, আমিও ওনাকে চিনি না, কিন্তু ওনাদের মধ্যে হয়তো কোনো না কোনো তান্ত্রিক বা কোনো অ্যাস্ট্রোলজার চিট করেছে, তাকে করেছে বলে সে আমাকে ভাবছে যে একটা চিটিং বাজ যাচ্ছে, কিন্তু আমাকে উনি চেনেও না। কিন্তু আমার নিজের খারাপ লাগে দাদা, আমি দেখেছি, আমি তারাপীঠ মহাশ্মশানে এবার একদিন কাজ করছি, আমার পাশেই আরেকজন অন্য কেউ কাজ করাচ্ছে, শুনছি আমি 4.5 লাখ টাকা দিয়ে নিজের মা নিজের ছেলের জন্য বন্ধক রেখে তন্ত্র কাজ করাচ্ছে, তন্ত্র কাজ করাচ্ছে। আমি নিজে দেখেছি দাদা, এগুলো দেখি এই তন্ত্র কাজ করাচ্ছে, নেটফল 0, চিটেড হয়ে গেল সেও। হ্যাঁ, সব বললো এই করবো, ওই ছেলে খারাপ হয়ে গেছে, ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে, ছেলেকে এমন করে দেবো, ছেলে মা ছাড়া কোনো কথা বলবে না। 4.5 লাখ টাকা নিয়ে কাজ করিয়েছে, সে চিটেড হয়ে গেছে। চিটেড মানে শেষ, মানে সে আর বালাটা ছাড়াতে পারবে না। আমি এই কাজও দেখেছি দাদা, মানে এতভাবে ফ্রড হয়ে গেছে না মানুষ, এখন তন্ত্র বলো, তান্ত্রিক বলো বা অ্যাস্ট্রোলজার বলো, কেউ বিশ্বাস করতে চায় না, সবাই ফ্রড 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 ফ্রড। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, আমার এই কানে দুল ফুল পড়া আছে বলে কোনো পডকাস্ট দেখে এসেছিল আমার কাছে। সেই মেয়েটা একবার নভেম্বর মাসে ফোন করেছিল আমাকে, ও মেয়েটার মনে হয় কিছু লেগেছিল যে এই কানে দুল ফুল, এই মনে হয় চিটিং বাজে ও, হ্যাঁ আমাকে বলছিল। তো দেখার পরে মেয়েটার কোনো আবার একটা বিপদ এসছে, 25 তারিখের আগের দিন 24 তারিখে আমাকে ফোন করেছে, দাদা আপনাকে আমি একবার ফোন করেছিলাম, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি যাইনি। মেয়েটাই নিজেই বলছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার কাছে আমি যাইনি, আমার না আপনাকে সত্যি করে কথা বলছি, আপনার না আমাকে মনে হয়েছিল আপনি ঠিক না, সঠিক লোক না। আমি বললাম ভালো কথা, সঠিক লোক না তাহলে ফোন করলো কেন? এখন মনে হলো কেন যে সঠিক? হ্যাঁ, বলছে আমি আবার একটা পডকাস্ট দেখলাম, তো আপনার কাছে আমার ভুল হয়েছে, একটু আমি অ্যাপয়েন্টমেন্ট দেবেন? তো আমি যে ছেলেটা লিখে আমি বললাম দেখ তো কি বলছে, দেখ করে দে। তো এবার এসছে চেম্বারে, আসার পরে আমার পা ধরছে,
বলছি পা ধরছো কেন? আমার তো 2 বছরের বড়। আমি বলছি পা ধরছো কেন? আমি কি ভগবান যে আমার পা ধরলে ক্ষমা করে দেবো আমি? আমার ক্ষমা করার কোনো এই নেই, ক্ষমতাই নেই। যারা বলে আমি ক্ষমা করে দিলাম সে কিছুই না, সে ফ্রড। তখন এই করার পরে বলছে দাদা আমি ভুলে গেছিল, আমি তোমাকে 7ই নভেম্বর না 3ই নভেম্বর আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমি আসিনি চেম্বারে। নেওয়ার পরে এরপরে হচ্ছে তখন মেয়েটা এসব কেস বলছে, তার ব্যাক হিস্ট্রি বললো, সবকিছু বললো। বলার পরে আমি বললাম এই ছেলে তোমাকে চিট করছে, তুমি ছেড়ে দাও, নাহলে তুমি কিন্তু সুইসাইড করতে হবে। বলছে দাদা আমি তো সুইসাইড করেই এসছি। সর্বনাশ। বলছে অলরেডি আমি সুইসাইড ট্রাই করে নিয়েছি, আমি আমার মেয়ের জন্য বেঁচে গেছি, মেয়ের জন্য বেঁচে গেছি। আমি বললাম তুমি ইমিডিয়েটলি ছাড়ো। তো বলছে দাদা আমি তো ছাড়তে পারছি না, আমি ওকে ভুলতে পারছি না, আমি 4টে পর্যন্ত ওর ভিডিও দেখি, ওর ছবি দেখি, কিন্তু ও আমাকে আর পাত্তা দেয় না। আমি বললাম তুমি না পাত্তা দিলে তুমি চলে যাবে, এবার তোমার শেষের দিকে চলে এসছে, এবার তুমি ইমিডিয়েটলি এ করো। বলছে কি করবো? আমি ওকে বললাম তাহলে আমার পূর্ণিমাতে কাজ আছে, তুমি পূর্ণিমাতে চলো। পূর্ণিমাতে কাজ করে এখন এখন ওয়েল অ্যান্ড গুড আছে, চাকরি করছে, সব ঠিক আছে, টিসিএস এর মতন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে এখন, ওকে একদম ফিট অ্যান্ড ফাইন। মানুষ এরকমই, কেন আমি বললাম এই উদাহরণটা, মানুষ এই যে লুক বা এই জন্য মানুষ ভাবে ভুল জাজ করে ফেলে বা একদমই ঠিক। এখন সে আমাকে বলছে দাদা আমার মায়ের পেটে দাদা না জন্মালে তোমাকে আমি দাদা বলে আমি সার্থক হয়েছি, আমাকে অন টেক্সট আমি তুমি বললে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে দেখাতে পারি। আচ্ছা মহারাজ জি, এবার একটা জিনিস খুব জানতে চাইবো, সেটা হচ্ছে এটা নিয়ে অনেক রকমের মিথও আছে, সত্যি কি ভূতের কোনো অস্তিত্ব বিশ্বাস করেন? 100 বার আছে, যেখানে ভগবান আছে সেখানে ভূত আছে। কিছু যদি ইনসিডেন্ট বলেন আপনার জীবনের। আমি আমার ইনসিডেন্ট না, আমার ফ্যামিলির সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি বলতে পারি। হ্যাঁ, আমি কোন ছোটবেলায়, তো ব্যাপারটা হচ্ছে ছাদ হয় না, হ্যাঁ হ্যাঁ, পুরোনো দিনকার ছাদে, ন্যাড়া ছাদ পুরো। হ্যাঁ হ্যাঁ, না না আমাদের লাল মেজের ছাদ। আচ্ছা। হ্যাঁ, পুরোনো দিনকার ছাদে, আমরা পৈতৃক বাড়ি এখানে কলকাতাতেই। তো ওই পৈতৃক বাড়িতে রাত্রিবেলা আমার দিদি একটা, ওই সন্ধ্যেবেলা রাত্রিবেলা হয় না, কেউ মেয়েরা তো ঘরের বাইরে বেরোতে না, সেই ঘরে ছাদে দিদির গল্প, আমি দিদির গল্প শুনছি, বলে কিতকিত খেলতে উঠতো ওপরে, যেরকম হয় বাড়ির মধ্যে জয়েন্ট ফ্যামিলিতে কিতকিত খেলে সবাই ভাই বোনদের মিলে কিতকিত খেলে উঠতো। বলছে সন্ধ্যেবেলায় যখন আমি উঠি কিছু হয় না, কিন্তু রাত্রিবেলা যখনই আমি গাছে হাত দিই সেই দিকে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আচ্ছা। করতে 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 এবার রোজ হয়েছে, এবার বাবাকে বলেছে যে কি বাপি দেখো তো আমার না, ওই আমি কিতকিত খেলে তখন নামি গাছে হাত দিই, তখনই আমার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। করতে করতে একদিন দেখছে দিদি এমন হয়ে গেছে ঠান্ডায়, মানে কাঁপছে, পুরো কাঁপছে, কিছু নেই, জ্বর নেই, কিছু নেই, জল ঢালছে, কিছু হচ্ছে না, হচ্ছে না। এরপরে যে কি ওই যে ঠাকুর মশাইরা আসে না বাড়ির, প্রতিটা বাড়িতে, পৈতৃক বাড়িতে একটা করে ঠাকুর মশাই ফিক্সড আছে, সাইকেল করে ঠিক ঠাকুর মশাই সন্ধ্যেবেলা এসে আরতি করে চলে যায়। সে বলছে দেখুন দাদা মনে হচ্ছে ভূতে ধরেছে ওকে। কি ভূতে ধরেছে? তখন এবার এই ঘরে ওর ঘরে কি বলছে, এই টুয়া কোথায় গেছিল রে? টুয়া বলছে টুয়া তো এই করার পরে কি করেছে, বলছে ও তো গাছে পাতা ছিঁড়তো। আচ্ছা। ওই নিম গাছে কোনো সময় মানে ভূত ছিল, ভূতটা থাকার পরে পাতা ছিঁড়েছে, ওকে টেনে নিয়েছে, আর বাচ্চা বয়স, দিদি তখন 6-7 পড়ে। এই করতে 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 কি করা যাবে, নিয়ে গেল সেই এতে কে কাটালো, সেই মুসলমানের বাড়িগুলো হয় না, সেখানে গিয়ে কাটানোর পরে তারপরে নাকি আস্তে আস্তে এ করেছে, তারপর থেকে ওই নিম গাছটা কিছু করাই গেল না, সারা জীবন ওই বাড়িটাই পড়ে আছে, কিন্তু নিম গাছটাও পড়ে আছে। বাবা, এরকম আমি নিজে দেখিনি, এটা আমার আপনি এখন এতদিন সাধনা করে আপনার এখন মনে হয় না যে আপনি নিজে গিয়ে এবার নিম গাছটাকে দেখবেন সত্যি ভূত আছে কিনা? না, আমি তো অনেকজনকে বলেছি, যেখানে কারোর ভূত ফুত হলে আমাকে বলবেন, আমি যাব। আমি অনেকজন বলছি, অন ক্যামেরা বলছি, তোমার কাছে কোনোদিন শুনলে না ভূত আছে এ আছে, আমাকে বলবে, আমি যাব, আমার খুব ইন্টারেস্ট ভূত দেখা। আমি সত্যি এখনো দেখিনি, আমি বাজে অন ক্যামেরা বলছি, আমি এখনো দেখিনি। আমি কিন্তু ভূত দেখার আমার ইচ্ছা আছে। এই যে তন্ত্র মতে যখন বিভিন্ন রকম ক্রিয়া করো তোমরা রাত্রিবেলা, এবং সেটা অমাবস্যার রাতে শ্মশানে বসে, তো তখন কোন রকমের কোনো মানে গায়ে কাঁটা দেওয়া কিছু ঘটনা ঘটে না? এবার আমি বলছি, আমার শরীর বন্ধ করা, তাতে আমার কোনো এফেক্ট হয় না। আমি মানুষের এমন কাজ দেখেছি। আমি আরেকটা ঘটনা বলছি। হ্যাঁ, আমি এই যে অমাবস্যার রাতে না, আমি শ্মশান থেকে যখন হোটেলে যাই, গরমকালে একটা মানুষের কটা কম্বল লাগতে পারে? গরমকালের কম্বল লাগবে কেন? আমার 3টে কম্বল লাগে, 3টে ব্ল্যাঙ্কেট লাগে। সেটা কি এসি চালানোর জন্য? না, এসি ছাড়া, এসি বন্ধ করা থাকে। আমার সঙ্গে যে ছেলেটা শোয়ে, হ্যাঁ, যে ছেলেটা আমার সঙ্গে যায়, রঞ্জন বলে, এসি তো বন্ধই থাকে,
সবই বন্ধ। আমি চান করে যখন শোবো আমার 3টে কম্বল ছাড়া রাত্রিবেলা হবে না। এত শরীর ঠান্ডা হয়ে যায়? শরীর ঠান্ডা মানে কি, জ্বরে আমি কাঁপাই, কিন্তু তুমি যে কোনো ওষুধ খাইয়ে দেবে ওই জ্বর নামবে না যতক্ষণ না সূর্যের আলো উঠবে। ওই রাতটা পুরোপুরি জ্বরের মধ্যে? হ্যাঁ, জ্বরের মধ্যে 3টে কম্বল। আমার বাড়ির লোককে বলা থাকে, কাউকে কথা চিন্তা করার কিছু নেই। আজ অমাবস্যা আছে মানে বাড়ির লোকও জানে। আমাকে ওষুধ যতই দিয়ে দাও তুমি, ওষুধ যত রকমের ওষুধ আছে ভারতবর্ষে সব ওষুধ দিয়ে দিলেও আমার যে সূর্য উঠবে, সূর্য ওঠার পরে আমি গিয়ে বাথরুমে গিয়ে সূর্য প্রণাম করবো, তারপরে আমার জ্বর থেকে যাবে। এটা এত নেগেটিভ এনার্জি না শ্মশানে। আমি আরেকটাও দেখাচ্ছি, এই যে আমার এইগুলো, হ্যাঁ, এই যে অমাবস্যার রাতে না আমার মুখ চোখ পুরো সাদা হয়ে যায়, মনে হয় লোকেরা ভাবে চাবড়া চাবড়া বেরিয়েছে। আচ্ছা, পুরো পুরো সাদা হয়ে যাবে। এইসব সারা জীবনে আমি ভারতবর্ষে কোন ডাক্তারকে দেখাইনি, 5,000 টাকা দিয়েও ডাক্তার ফিস দেখিয়েছি, কেউ আমাকে এই ট্রিটমেন্টটা, এই রোগটা আমার কেউ সারিয়ে দিতে পারেনি সারা জীবনে। আমি বলছি দাদা, আমি তন্ত্রকাজ ছেড়ে দিলে এই রোগ, আমি তো অন ক্যামেরা তো বলে গেলাম এটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমি তন্ত্রকাজ ছাড়তে পারবো না, এটা সারা জীবনে ঠিক হবে না। মানে এটা কি তন্ত্রেরই আরেকটা, মানে আরেকটা ব্যাক মানুষ, হ্যাঁ, মানুষের এটা মানুষের সমস্যাগুলো নিজে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কিছু ধরনের এফেক্ট আসছে। কেউ তোমার উপরে খারাপ করেছো, তুমি তার আমাকে পয়সা দিলে বলে আমি কাজটা করলাম 100 বার, তোমার পজিটিভ করলাম, কিন্তু তার তো নেগেটিভ এফেক্টটা কাউকে না কাউকে একটু হলেও ধাক্কা দেবে। সেই ধাক্কাটাই দেয় আমাদের। তার জন্য আমি সব ক্লায়েন্টকে বলি, আমি আগে কবচটা দিয়ে দিই, কবচটা দেওয়ার পরে এই যে ধাক্কাটা যখন দেবে না, বাড়ির লোককে দেবে। আচ্ছা, তুমি তো ফ্রি হয়ে গেলে, কিন্তু তোমার বাড়ির লোক, তোমার মেয়ে হোক, তোমার বউ হোক, তোমার দিদি হোক, তোমার বোন হোক, ধাক্কা দেবে। তার জন্য বলি আগে কবচটা করে গার্ডটা নিয়ে নিই। আচ্ছা মহারাজ জি, আমাকে একটা কথা বলুন, যে আপনার কাছে এরকম মানে বিভিন্ন রকমের আবদার নিয়েও তো মানুষে আসে, যে আমাকে আরো বেশি বড় লোক করে দিন, বা আমার মানে ইমিডিয়েট বিয়ে হচ্ছে না, বিয়ে করিয়ে দিন। আমি বড় লোকের কেসে এলে আগে আমি ফার্স্ট কথা বলি, আগে আমি নিজে বড় লোক হব, আমি তারপরে লোককে বড় লোক করব। আমি নিজে পরে যাবো ছেঁড়া কাপড় আর লোক পরবে বিএমডাব্লিউ চড়বে, ওটা ওই ক্ষমতা আমার কাছে নেই। আগে আমি নিজে বড় লোক হবো। তো আজ তো আমি নিজের বড় লোক, আমার পেটের জন্যই তো আমি এই কাজটা করছি, তাই তো। তাহলে আমি কেন লোককে আগে বড় লোক করব? আমি আছি ল্যাংটো, লোক পড়ছে স্যুট, এটা হয়? একদম ঠিক কথা। আমি তোমায় 2 কোটি টাকার মালিক করে দেবো, আমাকে তুমি দেবে 1000 টাকা পারিশ্রমিক, তাই তো? কিন্তু আমাকে একটা জিনিস বলো, মানে তন্ত্রমতে কি এগুলো করা সম্ভব, এই মিরাকেলগুলো? না, তন্ত্রমতে আমি কোন কেউ কাউকে যে বলেছে তন্ত্রমতে যে কোটিপতি করে দিয়েছে, ফালতু মিথ্যে কথা বলেছে। কোটিপতি হবার যোগ থাকা দরকার হাতে। আচ্ছা, তুমি আজ 20 কোটি টাকা মালিক হয়ে যাবে, 2 লাখ টাকা তন্ত্রক্রিয়া করে? এটা যে কেউ করবে। এটা নীতা আম্বানিরা কেন করবে না? টাটা কেন করবে না? এত ইনভেস্টমেন্ট করবে কেন দেশের জন্য? ঠিক কথা। তাহলে 2 লাখ টাকা দিতে তো তন্ত্রক্রিয়া করে 2000 কোটি টাকার মালিক করে দেবে, তাহলে 1 কোটি টাকা খরচা করে 2000 কোটি টাকার মালিক হয়ে যা, তাই না? ঠিক না ভুল বলছি? ঠিক কথা। আবার একই জায়গা থেকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে আজকে আমরা ট্রেনে, বাসে বা বাইরে বেরোলেও দেখি যে 2 মিনিটে বশীকরণ। ও বাবা, কি সম্ভব? ফালতু তো, চিটিংবাজ। 2 মিনিটে বশীকরণ, 3 মিনিটে বিয়ে, 5 মিনিটে বাচ্চা, 10 মিনিটে নাম, একদম হয়ে যাচ্ছে। আমাকে পোস্টারের ছবি আছে, 10 মিনিটে বাচ্চার নাম দিয়ে দিল, কি বাচ্চা বেরাবে পেট থেকে মেয়েটার। এগুলো চিটিংবাজ ছাড়া কি? সায়েন্সের ঊর্ধ্বে উনি? তাই তো। একটা পোস্টার লাগিয়ে দিল, মানুষ ফোন করছে, দাদা আমার নাও, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, আর ওরা বলছে দিন 500 টাকা দিন, আমি সব করেছি, নি ব্লক। এই তো হচ্ছে। এবং এই জন্যই সত্যি আজকে এত বড় একটা বৈদিক অ্যাস্ট্রোলজির মতো সাবজেক্ট, সেটার নাম খারাপ হচ্ছে। নাম খারাপ হয়ে গেছে, হচ্ছে না, হয়ে গেছে অলরেডি। তুমি বলো, নতুন যে জেনারেশন এসছে, এখন তো এআই বাজারে চলছে, এআই জেনারেশনরা তুমি কত দূর, আমি নিজের দিদির মেয়েকে দেখেছি, এইসব ও বিশ্বাস করে না। ওর বক্তব্য যে ও বলছে যে কি তোমরাই সব বলে দিতে পারলে, তাহলে আর আমাকে পড়াশোনা করার কি দরকার? এই উত্তরটা আমি কি দেবো? তাই তো। এরা কিন্তু বিশ্বাস করে না, এটা ভগবানের বিশ্বাস করে না। আস্তে আস্তে তুমি দেখো মন্দিরে ইয়াং ছেলেরা বা ইয়াং মেয়েরা এখন টিনেজার্সরা কেউ যায় না। তুমি বলো ভগবান যেতে বলো না, আমি পিজাতে বা কেএফসিতে আমাকে খেতে যাচ্ছি। তুমি বলো আজকে মঙ্গলবার খাস না, আজকে হনুমানজির বার, আজ ভোরা অমাবস্যা বা ভোরা পূর্ণিমা খাস না, বল না মা আমি তো বন্ধুর সঙ্গে কেএফসিতে খেয়ে এসেছি। আচ্ছা, এই বিষয়টা এবার একটু জিজ্ঞাসা করি, সত্যি কি আমিষ খাওয়া উচিত মঙ্গলবার শনিবার? এবার দেখতে হবে, 100% খাওয়া উচিত। এবার তোমায় দেখতে হবে শনির দোষ আছে কি না।
শনির কি প্রভাব আছে কিনা। আর আমাদের হিন্দু মতে সবাই দেখি শনিবার করে। আগে দেখতে হবে তো শনিবার তোমার শনির কি প্রভাব আছে। শনি তোমাকে শনিবার করলে যে তোমার ভালো হবে সেটাও ঠিক নয়। আচ্ছা, শনিবার করলে আবার খারাপও হতে পারে। 100 বার 100 বার এই তথ্যগুলি মানুষের কাছে কিন্তু থাকে না, বহু মানুষ 100 বার শনিবার যে করতে হবে সেটা আমার দেখতে হবে হাতের রাশি। আমার মা দিদারা বলে গেছে, আমার তো দিদা বলে গেছে মারার আগে যে শনিবার করতে, আর দিদা বলে গেছে দিদার হয়তো শনিবারটা লাগতো, তোমার নাতির লাগবে না শনিবারটা। গোটা বংশ করে যাচ্ছে বছর পর বছর শনিবার দিন পেঁয়াজ রসুন কিছু ঢুকছে না, কিন্তু তার ঘরে দরকার নেই, উল্টে আরো ডেকে আনছে নেগেটিভ এনার্জি। শনি যে বার করলে যে পজিটিভ হয় সেটাও না, শনিবার করলে যে বড় ঠাকুরকে পুজো দিল নেগেটিভও হয়। যার বড় ঠাকুরের প্রভাব লাগবে না তাকে কেন আমি স্ট্রং করতে যাব। আজ কোনো বার করা মানে তাকে ঠাকুরকে পালন দেবা, মা ঠাকুরের কাছে তাকে স্ট্রং করা বা পজিটিভ এনার্জি চাইছো ঠাকুরের কাছ থেকে। তুমি কেন করবো, আমার তো পজিটিভই আছে, তাকে কেন আমি বুস্ট আপ করবো, তাই না? তো মঙ্গলবারের ক্ষেত্রে মঙ্গলবার সবাই মোটামুটি করতে পারে না। হনুমানজি বজরংবলী সবাইকে রক্ষা করে, বজরংবলীর কোনো নেগেটিভ এনার্জি নেই, বজরংবলী সবাই করতে পারে। মঙ্গলবারটা সবাই করুক, কোনো অসুবিধা নেই। না খেতে পারলে অন্তত আরো একটা সুবিধা, বজরংবলীর কিছু লাগে না, তুলসী পাতা তো সবার ঘরের বাইরেই থাকে, তুলসী পাতা দিয়ে বজরংবলী পুজো দিলে সবার থেকে সুস্থ হয়। আচ্ছা, একটু প্রসেসটা যদি আমাদের দর্শকদের বলেন একটু। শুধু ঘরের সামনে থেকে তুলসী পাতা নেবেন, এইটুকুনি একটা তুলসী পাতা নেবেন, তুলসী পাতা নিয়ে হনুমানজি মন্দির বা ঘরের মধ্যে পঞ্চমুখী হনুমানজিকে দেবেন না, ঘরের মধ্যে পঞ্চমুখী হনুমানজি রাখবেন না, রাখলে দরজার বাইরে রাখতে হয় পঞ্চমুখী হনুমান। নর্মাল হনুমানজি যে পুজোতে আপনি তুলসী পাতা নিজের নাম গোত্র দিয়ে, ঠাকুর মশাও লাগবে না, গিয়ে মায়ের নিজের নাম গোত্র দিয়ে পায়েতে দিয়ে আসবে। আর হনুমানজি মেটে সিঁদুর পেলে তো ওয়েল অ্যান্ড গুড, তুমি রোজ করো, এর মতন জিনিস আর এর মতন পজিটিভ এনার্জি কিচ্ছু নেই। আচ্ছা, হনুমানজির পুজোতে তো আরো কিছু জিনিস লাগে, যেমন লাড্ডু লাগে। এবার আমি তোমাকে এটা কোনো খরচা ছাড়া বলি, এবার খরচা ছাড়া, এবার লাড্ডু কিনলে খরচা ব্যাপার আছে, চামেলি তেল কিনতে পারো, মেটে সিঁদুর কিনতে পারো, ছোলা গুড় কিনতে পারো, পান পাতা কিনতে পারো, বা পান পাতা না দিলে মিষ্টি পান সুপুরি ছাড়া। আচ্ছা, গুড লাককে আরো এনরিচ করার যদি একটা টোটকা বলেন আপনি। গুড লাককে এনরিচ করার জন্য তুমি শুক্রবার করে একটা কাজ করতে পারো, মানুষকে দুধের প্যাকেট হয় না, দুধের প্যাকেট, গরিব মানুষ যাদের দরকার, এই যে আজকে আমাকে দিলে আমার দরকার নেই দুধের প্যাকেট, দেওয়া মানে সেই বাড়ির লোককে দিয়ে দেবো আমি, কোনো আমার কাজে লাগবে না। যেসব মানুষ দুধের দরকার, বা কোনো বস্তির মধ্যে বা কোনো গরিবে কোনো হসপিটালের বাইরে যে বাচ্চারা দুধ আছে, শুক্রবার করে একটা করে দুধের প্যাকেট তুমি দাও, 4টে শুক্রবার করো কি 8টা শুক্রবার করো কি 12টা শুক্রবার করো, তারপরে তোমার লাইফে গুড লাকটা চেঞ্জই হয়ে যাবে। আচ্ছা, এটা কি শুধু দুধ নাকি লস্যি বা সাদা জিনিস দাও না, দুধটা দিলে মানুষের কাজে লাগবে। লস্যি তো সবাই খেতে পারবে না, দুধটা হলে, কেন দুধ তো মায়ের থেকেই আসে। কিন্তু কাঁচা দুধ দিলে আবার কেউ যদি বলে যে কাঁচা দুধ মানে প্যাকেট দুধ দিচ্ছ, প্যাকেট দুধ আর সিল করা প্যাকেট দুধ কোনো গরিবকে দাও যার দরকার, বাচ্চা কাচ্চা, এই জন্যই। রাস্তায় ভর্তি লোক আছে এরকম নেওয়ার জন্য। তুমি 4টে শুক্রবার 8টা শুক্রবার 12টা শুক্রবার করার পরে তুমি চেঞ্জ পাবে নিজের লাইফে। আচ্ছা, 200%। আরেকটা কথা বলে দিই, আর শুক্রবার দিন জীবনে কারোর কাছে পারফিউম নেবে না। ওকে, জীবনে পারফিউম নেবে না। পারফিউম আমাদের লাককে কতটা সুইং করায়? 100% পারফিউম সুইং করে, কিন্তু পারফিউম কোনোদিন গিফটে নেওয়া উচিত না। আচ্ছা, পারফিউম কোনোদিন গিফটে নেওয়া উচিত নয়, দেওয়া উচিত নয় না। দেবার থেকে তুমি কাউকে দিচ্ছ মানে সে তো রিসিভ করছে। হ্যাঁ, পারফিউম যে রিসিভ করছে কোনোদিন নেওয়া উচিত না, কেন পারফিউম কিন্তু যেরকম ভালো সেরকম ক্ষতিকারক, মানে শুক্র খারাপ হয়ে যায়। না, শুক্র খারাপ হয় না। পারফিউমের মধ্যে থেকে সবার থেকে বেশি নেগেটিভ এনার্জি করা যায়, তুমি বুঝতেই পারবে না, সুগন্ধের মধ্যে নেগেটিভ এনার্জি যোগ হয়ে যাবে, তুমি তো স্প্রে করবে বডি টাক টাক টাক। আচ্ছা, সবার থেকে বেশি পারফিউমও করে, তার জন্য পারফিউম দয়া করে নেবে না তুমি। এবার তোমার খুব ক্লোজ লোক, তুমি বলবে আমার ঘরের বোন দিল বা দিদি দিল বা মা দিল, এবার কি করবে, তার বদলে তার মূল্য ধরে দিয়ে দাও, টাকাটা ফেরত দিয়ে দাও। হ্যাঁ, গিফট হিসেবে থাক, কিন্তু এই টাকাটা তুই রাখ, তাহলে জিনিসটা কেনা হয়ে গেল। পারফিউমের থেকে নেগেটিভ এনার্জি খুব। আচ্ছা, বস্ত্রদানও বলে অনেকের করা উচিত না, এটা কি সত্যি? না, বস্ত্রদান নিজের ইউজড বস্ত্র, না, নিজের ইউজ বস্ত্র দিয়ে সবার থেকে বেশি বশীকরণ হয়। আচ্ছা, সবার থেকে বেশি বশীকরণ হয়। আমি তোমায় কি বললাম না, গ্রামের দিকে কি হয়, সব এক জায়গায় জামা কাপড় মেলে, এক জায়গায় এ করে, ওই তোমারটা টেনে নিয়ে চলে গেল, কি করে দিল, তোমাকে ক্ষতি করবে বলে। ক্ষতি করার জন্য 1 নম্বর জিনিস বস্ত্র, তবে আবার মেয়েদের বস্ত্র,
মেয়েদের বস্ত্র তো মানে তুমি হয়তো তুমি ক্ষতি করবে বলে হয়তো ওই মেয়েটা পছন্দ হয়েছেই। আর একটা কথা বলে দিই, বশীকরণ ফাট করে সবার সঙ্গে হয় না, এটাও আমি তোমায় অন ক্যামেরা বললাম। আচ্ছা, মানে তোমার সঙ্গে আমার ফিজিক্যাল রিলেশন আছে, তাহলে তুমি হয়তো বশীকরণ ট্রাই করছো, তোমার সঙ্গে আমি ব্রেকআপ হয়ে গেছে, আমি অন্য বয়ফ্রেন্ডের দিকে যাওয়ার তাল করছি, তুমি বুঝে গেছো। এবার তুমি হয়তো বশীকরণ করবে, তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন থাকলে 100% বশীকরণ বসবে। ওকে, কিন্তু ও তোমার সঙ্গে একবার আমি হাত মিলিয়েছিলাম বা তোমার সঙ্গে এক্স্যাক্টলি তাই, তাহলে তো সবাই শাহরুখ খানকে আগে বশীকরণ আমি করতো। সেটাই তো ওই হাই মিলেছিলাম বা তোমার হয়তো মনে আমি তোমার মনে একটু জায়গা হয়েছে আমার, তুমি বশীকরণ করলে ওটা হবে না, ফালতু পয়সা নষ্ট। ফিজিক্যাল রিলেশন থাকলেই তাহলেই বশীকরণ না, ভালো কিন্তু হয়। অনেক সময় ওই যে বললেন যে সন্তানকে বশীকরণ করতে চায় মানুষের, হ্যাঁ, তো সন্তান তো মায়ের বা পেট থেকে ভাইকে বেরোয়। বশীকরণ করতে চাই, হ্যাঁ। তখন কি করে ফিজিক্যাল ব্যাপারটা আসবে? না, এবার এবার বলে দিচ্ছি আমি, ওই ভাইয়ের ক্ষেত্রে বা সেম ব্লাডের ক্ষেত্রে হলে হবে। আচ্ছা, এটা তো সেম ব্লাডের না, কে মিত্র তুমি ঘোষ হয়ে তার গেল। মানে কেউ যদি চায় অফিসের বসকে বশীকরণ করবে, এটা জীবনে এগুলো পসিবল নয়। ফালতু ফালতু, ওই পয়সা নষ্ট। কিন্তু এইটা দিয়েও তো অনেকে টাকা নেয়, মানে হ্যাঁ, অনেকে কাজ করায় তো। বস কেন, ও তো মালিককেও করে দিচ্ছে বশীকরণ করে গেছে। বশীকরণ করা ওরকম ইজি, এরকম ইজি না। বশীকরণ যে মানুষ বলে না আমি বশীকরণ করে দিলাম, বশীকরণ বলো তুমি, বলো বড় বশীকরণ 100টা কেসে হলে কটা রেজাল্ট পেয়েছে? ম্যাক্সিমাম মানুষই বলে কিন্তু ঠকেছি। হ্যাঁ, ঠকবেই তো। কারণ আমাদের কাছে বহু ফোন আসে তো। আরে আমি বলি, অন্য কোনো তন্ত্র বা যারা তন্ত্র ক্রিয়া করে বা অন্য অ্যাস্ট্রোলজার কেউ বলবে না, তারা প্রফেশনাল। আমি আমার ক্লায়েন্টকে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা একটা চেম্বারে ক্লায়েন্টকে দেখেছি, ক্লায়েন্ট লাস্টে নিয়ে লজ্জায় বলছে কি আমাকে ডবল ভিজিট দিতে হবে। কেউ দেখবে না, সে 15 থেকে 20 মিনিট আছে, লোক বলবে স্যার একদম আরো বাইরে আছে 5 জন। হ্যাঁ, আমি নিজে বলছি, সে নিজের লজ্জায় বলছে আমাকে যে আমাকে দাদা ডবল ভিজিট দিতে হবে। আচ্ছা, কোথায় কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে, অর্থাৎ আপনার চেম্বার কোথায় কোথায়? আমার কলকাতায় সল্টলেকে চেম্বার আছে, আমার লেক মল আছে, লেক মলের কাছে চেম্বার, নয়াবাদে চেম্বার, আর খুব তাড়াতাড়ি আমি নন্দকুমার মেচেতার দিকে করছি। আচ্ছা, বসবেন। হ্যাঁ, ফাইন। করছি। আচ্ছা মহারাজ জি, অনেকক্ষণ আপনার সঙ্গে গল্প করছি, এবার একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার চোখে খুব জাগ্রত ধর্মস্থান কোনটা? অজাগ্রত ধর্মস্থান বুঝতে হবে কোন জায়গায়। তুমি কামাখ্যা বলতে পারবে, কামাখ্যার জন্য তন্ত্র সাধনার জন্য কামাখ্যা তারাপীঠ আদর্শ। হ্যাঁ, এবার তোমার হলো কাল সর্ব দোষ কাটানোর জন্য তুমি মহাকাল যাও। আচ্ছা, মানে উজ্জয়ন। উজ্জয়ন মন্দির ভারতবর্ষে বেস্ট, তোমার হলো কাল সর্ব দোষ কাটানো উজ্জয়ন। তারপরে না হলে যারা উজ্জয়নে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে না হলে বাসুকীনাথ মন্দির আছে দেওঘর। আচ্ছা, দেওঘরে। দেওঘর বাসুকীনাথ মন্দিরও দারুণ কাল সর্ব দোষ কাটানো হয়। এই জায়গায় যেতে হবে। এবার তুই তন্ত্রর ক্ষেত্রে গেলে, তন্ত্র ক্ষেত্রে গেলে আমি সবসময় বলবো কামাখ্যা যাও। আচ্ছা, এই যে আপনার মায়াং গ্রাম আছে, এটা কি সত্যি? একদম, মানে সেখানে সত্যি এখনো এরকম মানে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়ার তন্ত্রক্রিয়ার আতুরঘর বলে মায়াঙ্কে। কিন্তু এটা মিথ নয় তো, মানে না না, গল্প কথা নয়, এটা সত্যি। হ্যাঁ, তন্ত্রক্রিয়ার গল্প কথা, ওর গাছে ভূত থাকে, এটা মিথ না, মুখের কথা না। মুখে বলছে ওই গাছে ভূত আছে, গাছে ভূত আছে না, মানুষ এটা কয়েকশো লোক মারা গেছে ওই সব করে। সেহেতু এইসব জায়গায় কিন্তু নিজে যাওয়া উচিত নয়, মানে সাথে অ্যাটলিস্ট এখানকার কোনো না না, তার জন্যই তো মায়াঙ্কে তো এখন তো ওইভাবে ঢুকতে পারবে না তুমি। আসল মায়াং, যেটা পুরনো মায়াং। হ্যাঁ, পুরনো মায়াঙ্কে তুমি ওখানকার লোকাল লোক ছাড়া তুমি ঢুকতেও পারবে না। মানে তুমি এখান থেকে অ্যাজ আ টুরিস্ট হিসেবে ঘুরতে গেলে আমি দেখব, সাইট সিন করব আজকে মায়াংটা, হ্যাঁ, ওইভাবে ঢুকতে দেবে না, যে এখানে তন্ত্র আসল জায়গা হয়। ঠিক আছে, এবার তোমাকে এটা তো ওখানকার লোকাল লোক নিতে হবে, সে তোমাকে দেখাবে, সেটাই। এমনি সাইন্স সিন হলে ওই ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে গেল গাড়ি দিয়ে, ওই সব না। এবার তোমায় বুঝতে হবে আরেকটা আমি ভালো তোমাকে খুব জাগ্রত মন্দির বলে দিই, ঠিক আছে, মা কালীর সল্টলেকে একটা মন্দির আছে। আচ্ছা, হ্যাঁ, সল্টলেকের মন্দিরে আমি কি ছিলাম আমি জানি না, কিন্তু মায়ের কাছে আমি প্রার্থনা করে আমি যা পেয়েছি, আমি এতে অনেক পেয়েছি। সল্টলেকের কোন জায়গায় আমার দর্শক বন্ধুদের যদি একটু বলেন? সল্টলেকে ইসি ব্লকে আছে, ইসি কালীবাড়ি বলে। আচ্ছা, ঠিক সিটি সেন্টার 1 এর আগে আচ্ছা। সল্টলেক ইসি কালীবাড়ি বলে। ওর কাছে আমি কেন, আমি যত ক্লায়েন্টকে পাঠিয়েছি, বড় বড় এমএলএরাও যায়, ঠিক আছে, তাহলে আমি দেখেছি মা কথা রিটার্ন দেয়। এবার তুমি বলো কি রিটার্ন দাও? আমি হয়তো প্রার্থনা করলাম মা আজকে আমি এটা করতে চাই বা আমার এটা করে দাও, তুমি 7 থেকে 14 দিনের মধ্যে তুমি এটা রিটার্ন পাবে। মানে পজিটিভ নিউজ আসবেই, কোনো দিক না কোনো দিক দিয়ে আসবেই আসবেই আর আসবেই। আর রিচুয়াল কি আছে, মানে কি দিয়ে পুজো দিতে হয়? মাকে এমনি ওখানে ওই মঙ্গলবার শনিবার করে বাইরে ওই ডালানি মিষ্টি বেচে, ওইটা দেবে,
ধূপকাঠি দিয়ে, আর যা দক্ষিণা দিই, মা কালী মন্দির। হুম। কিন্তু তোমাকে আমি দাদা বলছি 100% আমি এফার্ট পেয়েছি। আমি যত ক্লায়েন্ট পাঠিয়েছি, হ্যাঁ, তারা এখনো এমন হয়েছে বেহালা থেকে রোজ শনি মঙ্গলবার করে আসে। বাবা। হ্যাঁ, সে কিন্তু 10 টাকা দিয়ে মিষ্টি কিনে দিয়েছিল, 10 টাকা কি 20 টাকার মিষ্টি কিনে, বাইরে যেমন ডালা বেচে। হ্যাঁ হ্যাঁ। জি, আমি মানে আমি এত মন্দির ঘুরেছি তো এই মন্দিরের মধ্যে আমি মানে এখানে কি ভাইব্রেশনটাও একটা পান আপনি গেলে? 200%। এবার তুমি বলো কিভাবে তুমি বোঝো, সেটা আমি তোমাকে বলতে না পারবো সেটা না। স্বাভাবিক 100। কিন্তু আমি নিজে পেয়েছি, আমার ক্লায়েন্টরা পেয়েছে। ক্লায়েন্টরা, আমি তোমাকে বলছিলাম বেহালা থেকে এখন গাড়ি করে শুধু সন্ধ্যেবেলায় আসে পুজো দিতে, মঙ্গলবার শনিবার করে। তার নিশ্চয়ই ভালো হয়েছে বলে আসছে। আজ তোমার ভালো হয়েছে বলেই আমার কাছে ডাকবে পরের বার। একদম তাই। এইটাও তাই, আমি নিজে দেখেছি, নিজে সংগ্রহ করেছি, ফিল করেছি যে কিছু আছে মন্দিরের মধ্যে। কি আছে আমি বলতে পারবো না, কিন্তু আমার কোনদিন মানে আমি নেগেটিভ এমন কাজ নিয়ে গেছি, পকেটে আমার 2 টাকা আছে, আমি ঠাকুরের কাছে বললাম এরকম অবস্থা আমার কোনোদিন হয়নি। তুমি বিশ্বাস করো না, কিছু না কিছু করে আমার দিনে সেখানে 1000 টাকা হয়েছে। আমি চোখে দেখেছি দাদা, আমি এখানে কোনো ফালতু কথা বলছি না। তোমাকে অনেক 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 থ্যাংক ইউ যে তুমি এরকম একটা সত্যি গুপ্ত জায়গার নাম তুমি আজকে শেয়ার করলে আমাদেরকে, এবং আমাদেরও নিশ্চয়ই বহু দর্শক তারা যেতেই পারে, সল্টলেক তো একদমই সামনে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে দেখেছি বলে আমি বললাম আমার। আচ্ছা মহারাজজি, এবারে আর একটা খুব মানে ভাইটাল টপিক যেটা আমার মাথায় অনেকক্ষণ ধরেই আসছে, সেটা হচ্ছে তোমার গায়ে এই যে ট্যাটু, তাতে অনেক দেবদেবীর আমি দেখতেই পাচ্ছি স্থান আছে, এবং অনেকেই কিন্তু হাতে মহাদেবের ট্যাটু করে, বজরংবলীর ট্যাটু করে, কিন্তু অনেকের বক্তব্য যে গায়ে ট্যাটু রাখা উচিত নয়, তার কারণ আমরা যখন স্নান করি এই এর ধোয়া জলটাও আমাদের পায়ের ওপর দিয়েই পাস করছে। তো এটা কি উচিত না উচিত নয়? এটা যারা বলে, আগে বলতো রুদ্রাক্ষ গলায় পড়তে নেই, বলতো তো চানের সময়, হ্যাঁ, শুধু পড়বে। তুমি বলো, আজকে আমি এই যে কাপড়টা পরছি, আজ তো গিয়ে আমি ধুয়ে ফেললাম, ধুয়ে ফেলার পরে কি আমি কোনোদিন আর এই কাপড়টা পরবো না? না, অবশ্যই পরবো। হ্যাঁ, তার মাঝখানে আমি কিছু না কিছু খাবো, তার মানে আবার এঠো হলো, এঠো কাপড় আবার পরছি আমি ধুয়ে। 100% আমি যে চান করি 100% ময়লা চলে যায় গায়ে? না, একদমই না। পেটের ময়লা যায় না। কালকে যে আমি মাংস খেলাম, আজকে সকালবেলা রুদ্রাক্ষটা পরে নিলাম, ঠাকুরের কাছে গিয়ে ঠাকুর করলাম, মহাদেব করলাম, হয়ে গেল, আবার পেটের ময়লাটা ক্লিয়ার হলো, কালকে মাংসটা বেরোলো। মাংস ইনফ্যাক্ট আমাদের পুরো ইন্টেস্টাইন ঘুরে বেরোতে তার 20 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে গেল, হলো না তো? তাই তো। তাহলে মনটা আগে পরিষ্কার করা দরকার মানুষের। আজ আমি রাত্রিবেলায় করি চুরি, সকালবেলায় উঠে ঠাকুরকে পুজো দিচ্ছি, রোজ ধূপ ধুনো দিয়ে ঘন্টা বাজিয়ে, মা ছাড়া কিছু বুঝি না, রাত্রিবেলা আবার নিশানা মেরেছি লোকের ক্ষতি করব। আগে তো নিজের পরিষ্কার হবো। আজ আমি ট্যাটু আছে বলে আমি খারাপ অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক হয়ে গেলাম? না না না, একদম আমি সেইভাবে বলতে চাইছি না, মানে এটা একটা, আমি বলছি মানুষের তো থিঙ্কিংটা এরকম। একটা মেয়ে যে রুম বলেছিল কানে দুল ভেবে, না সেটা আমারও আছে, সেটা না ভেবেছিল যে কি আমি ওই টাইপেরই হয়তো ফ্রড আছে, কিন্তু ব্যাপারটা ওই না। ট্যাটু আছে তো কি হয়েছে, এটার সঙ্গে স্টানের কোনো সম্পর্ক নেই। এটা তো আমার মনের ইচ্ছা, আমি ট্যাটু করেছি, আমি তো মায়ের নাম লিখেছি। ঠিক কথা, ঠিক কথা। আমার মা তো, আমার ভগবান তো আমার নিজের মা। আচ্ছা, যে আমাকে পৃথিবীতে জন্ম দিয়ে সেই তো আমার মা। ঠিক ঠিক কথা, একদমই তাই না? আচ্ছা, কোনো একটা আমাকে বলুন যে অনেকেই নিজেকে সিল্ড করার চেষ্টা করে, বা রাত্রে ভয়ের স্বপ্ন দেখে বা ভয় লাগে, তো অনেকেই অনেক কিছু কোনো একটা পজিটিভ জিনিস নিজের হয় পার্সে বা বাড়িতে বিছানার নিচে বা ক্যাশ বক্সের মধ্যে রাখতে চায়। কি এমন জিনিস রাখলে একটা পজিটিভ এনার্জি বা ভাইব্রেশন সবসময় পাওয়া যায়? তোমার ভূতের স্বপ্ন বা এর স্বপ্ন এলে না, তুমি একটা বজরংবলীর ছবি লাগিয়ে দেবে। আচ্ছা, বজরংবলীর ছবি মানি ব্যাগে, সে মেয়ে হোক ছেলে হোক, মানি ব্যাগে বজরংবলীর ছবিটা, গলায় পড়তে হবে না, বজরংবলীর ছবিটা জাস্ট ক্যারি করবে, তাতে তুমি দেখবে কোনো ভূত কিছু ধরছে না। ওকে। আমি এরকম টোটকা ফ্রিতে করিয়ে আমি অনেকজনকে ভালো করে দিয়েছি। গরিব মানুষ কি করবে, সে কি রেমেডি কিনতে পারবে বা এটা কোনো তন্ত্রক্রিয়া করতে পারবে? আমি বলেছি যাবি 5 টাকা দিয়ে দেখবি কোনো কাগজের দোকানে, নিউজ পেপার যারা বেচে, বই যারা বেচে, বলি বজরংবলীর একটা ক্যালেন্ডার দিতে, বজরংবলীর ছবি আলা, এই ক্যালেন্ডার, ছোট পকেট ক্যালেন্ডার যেগুলো, তো ডেট টাইমও দেখতে পারবি ওখানে, তোর বজরংবলী ওটা সারা জীবন রেখে দিবি ছবিটা। বলছে দাদা আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি, আমি অনেককে করে ফ্রিতে। এবার ব্যবসার ক্ষেত্রে? ব্যবসার ক্ষেত্রে হলে মা তারার ছবি রাখুন। আচ্ছা, মানে সেটা ব্যবসার জায়গা না ক্যাশ বক্সে? না ব্যবসার জায়গায় ধূপ ধুনো যেখানে দেওয়া হয়, মা তারার ছবি রাখুন। আর বৃহস্পতিবার দিন করে মাকে একটা করে কলকে ফুল দিন,
হলুদ কলকে। আচ্ছা, কলকেতে কিন্তু অনেকগুলো রং আছে, সাদা কলকে আছে, দেখবে নীল কলকে আছে। নীল কলকে আছে, সাদা কলকে আছে, অরেঞ্জ কালারের কলকে পাওয়া যায়। হলুদ কলকে মাকে ধূপ দেওয়ার আগে কলকে দিয়ে ধূপ দাও। তুমি 4 সপ্তাহ করে দেখো, তোমার ব্যবসা না দাঁড়ালে আমি কান কেটে দেবো। আমি নিজে করেছি, প্লাস আমি নিজে ক্লায়েন্টকে করেছি, ক্লায়েন্টদের ফিডব্যাকে আমি বলছি মা তারা চায় হলুদ কলকে ফুল। তার জন্য মা তারার বার বৃহস্পতিবার। আচ্ছা, মানুষ অনেকজনই জানে না, বলে সবাই শনিবার, তো জবা ফুল। হ্যাঁ শনিবার বলে, মা তারার বার বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন করে কোনোদিন তুমি তারাপীঠ গেলে, আমি তোমাকে দাদা বলে দিলাম, তুমি কোনো মালা কিনো না, অন্তত একটা কলকে মালা মাকে চাপিও, তুমি তারপর রেজাল্ট পাবে। ওকে। আর বৃহস্পতিবার দিন গেলে পুজো দিলে বৃহস্পতিবার দিন দেবে মা তারাকে। আচ্ছা, মানে অযথাই মঙ্গল শনির ভিড়ে মঙ্গল দাঁড়ানোর দরকারই নেই, মায়ের বার বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন তুমি কলকের মালা দিয়ে মিষ্টি দিয়ে দাও, কোনো মালা লাগবে না, শুধু কলকের মালা কেনো, বা কলকে ফুল কিনে নিয়ে যেতে পারলে ভালো, না কলকের মালা মন্দিরের বাইরেই পাওয়া যায়। আর তুমি বৃহস্পতিবার পুজো দাও, পুজো দেওয়ার পরে তুমি বলো তোমার পজিটিভ হয়েছে কি নেগেটিভ হয়েছে, তোমার ব্যবসা দাঁড়িয়েছে কি না দাঁড়ায়নি। বাহ, অসাধারণ, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে আজকে। একদমই হাতে সময় নেই, নইলে আরও আমরা এরকম গল্প চালিয়ে যেতে পারতাম। বাট যাওয়ার আগে আমাদের বহু বন্ধুরা আমাদের কমেন্ট সেকশনে বিভিন্ন রকমের প্রশ্ন লিখে পাঠান, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার যায় সেখানেও আপনারা আপনাদের প্রশ্ন লিখে পাঠান। তো সেখান থেকে আমি 3টে প্রশ্ন আপনার কাছ থেকে উত্তর চাইবো, আমার দর্শক বন্ধুদের যদি একটু সেটা আপনি বলে দেন। আচ্ছা, এনার নাম হচ্ছে পার্বতী, আইডি নাম আর কি পার্বতী। তো ইনি জানতে চাইছেন যে বহুদিন ধরে আমরা ভাড়া বাড়িতেই আছি, অর্থাৎ বিয়ের পর থেকে প্রায় 30 বছর। আমাদের কি জীবনে নিজের বাড়ি হবে না? এর জন্য যদি কি করতে হবে যদি একটু বলেন। আগে দেখতে হবে কি করে কাজ, হ্যাঁ, আর একটা দেখতে হবে ওনার যে ভাড়া বাড়িতে আছে কি মানে ওর বাস্তুটা ঠিক আছে তো। আচ্ছা, আগে দেখতে হবে বাস্তুটা, আগে ঘরের বাস্তুই ঠিক নেই, আমার পায়খানা আছে ভুল জায়গায়, রান্নাঘর আছে ভুল জায়গায়, কখনোই তার ডেভেলপমেন্ট হবে না, সারা জীবন ওইভাবে ব্লকেজে আটকে থাকবে, ব্লকেজে আটকে থাকবে। আমি একটা নয়াবাদের দিকে একটা বাড়িতে গেছিলাম, একতলা বাড়ি, ঠিক আছে, তার জায়গায় ভুল পায়খানা, ভুল কিচেন, কিছু হলো না, তার ডেভেলপমেন্ট কিছু নেই। আমি গিয়ে বললাম ইমিডিয়েটলি বাড়িটা ভেঙে দাও। বলছে কোথা থেকে টাকা পাবো? আমি বললাম প্রমোটারকে দিয়ে দাও। প্রমোটারকে দিয়ে দাদা বিশ্বাস করবে না, 8টা ফ্ল্যাট পেয়েছে ওই বাড়িতে, 2 কাঠা জমিতে। পায়খানার বাথরুম ঠিক না থাকলে ঘরের কখনো জীবন পুরো ব্লকেজ হয়ে যাবে, একদম হবে। কারণ নেগেটিভের জায়গা তো, পজিটিভের জায়গা তো নেগেটিভ হচ্ছে। এই মানুষ বলে না সবসময় নেগেটিভ আলোচনা করিস কেন, আগেকার দিনে বলতো হ্যাঁ ঠাকুর ঠাকুর কর, সবসময় ভালো বল, মানুষের খারাপ বলিস না। একদম 100%। তুমি যত নেগেটিভ বলবে না, তোমার উপরে কিছু হলেও প্রভাব আসবে। যেই আমরা যেরকম নেগেটিভ কাটানোর পরে আমাদের উপরে প্রভাব আসে, 100% আসবে। আগে তোমায় দেখতে হবে ঘরে আমি বাস্তুটা ঠিক আছে কিনা, আর ফাইন্যান্সটাও দেখতে হবে। বাস্তু ঠিক না তাহলে ফাইন্যান্স কোনোদিন সাপোর্ট দেবে না, এটা আমি তোমায় চ্যালেঞ্জ করে বললাম। একদম পার্বতী ম্যাডাম, আপনার যদি সত্যি যোগাযোগ করার দরকার লাগে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন মহারাজজির সাথে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যে করেছে তার আইডিতে শঙ্কর07 বলে তার আইডির নাম। তিনি জানতে চাইছেন যে সন্তানের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াবো কি করে। সন্তানের পড়ানোর মধ্যে একটা তাকে ওকে করতে হবে, মা তারা নীল সরস্বতী কবচ হয় না, আচ্ছা, নীল সরস্বতী কবচ বৃহস্পতিবার দিন ওকে ধারণ করিয়ে দিন। করার পরে 90 দিন পরে আপনি দেখবেন ম্যাজিকের মতন কাজ করছে বাচ্চাটা। ওকে, তো এটা যন্ত্রটা আপনার কাছ থেকে পাওয়া যাবে? হ্যাঁ, আমার কাছে পাওয়া যাবে। নীল সরস্বতী কবচ বৃহস্পতিবার দিন ধারণ করাতে হবে বাচ্চাকে, চান ফান করিয়ে স্কুল যাওয়ার আগে ওকে পরিয়ে দিলে ম্যাজিকের মতন কাজ করবে নীল সরস্বতী কবচ। ওকে, আর এই কবজের কোনো নিয়মাবলী আছে যে কোথাও যাওয়া যায় না বা না, আমি যেই সব কবচ দিই তন্ত্র কবচে, আমার তন্ত্র কবচে একটাই নিয়ম, শুধু চুল দাড়ি নখ কাটা যায় না। যেদিন ধারণ করবে তুমি, হয়তো এই নীল সরস্বতী কবচ বাচ্চাটা ধারণ করলো, মানে সেই দিন মেয়ে হোক কি ছেলে হোক, চুল দাড়ি নখ বৃহস্পতিবার করে কাটতে পারবে না। আচ্ছা, বৃহস্পতিবারটা মেনটেন করতে হবে। বৃহস্পতিবার না, যেদিন ধারণ করতে হবে, সব কবচ আবার বৃহস্পতিবার না। আচ্ছা, সে কবচ শনিবারও আছে কোনো কবচ, কোনো কবচ মঙ্গলবারও আছে। মা বগলামুখী হলে মঙ্গলবার দিন। ওকে, মঙ্গলবার দিন করে তুমি চুল দাড়ি নখ কাটতে পারবে না। আচ্ছা, পরের প্রশ্ন। আমার হাজবেন্ড 2 বছর হলো প্যারালিসিস হয়ে আছেন, বহু ডাক্তার দেখিয়েছি, কোনো উপকার হচ্ছে না, কি করা উচিত? এটা তো একদম পুরো মেডিকেটেড প্রশ্ন আর কি। তাও আমি বলে দিচ্ছি, 2 বছর ধরে প্যারালাইসিস তো, ওনাকে আমার কাছে একবার কোনোদিন এলে ক্লায়েন্ট, ঠিক আছে, এই ক্লায়েন্টটাই যে ক্লায়েন্টটা প্রশ্ন করেছে, এলে আমি একটা জিনিস করে দেবো।
দেখুন আমি প্যারালাইসিস সারাতে পারবো না, আমি ভগবান নয়, বারবার করে বলছি, কিন্তু প্যারালাইসিস থেকে আমি বেটার করে দিতে পারবো। আমি এমন একটা জিনিস দেবো ওনাকে শুধু ওই প্যারালাইসিস জায়গাটা একটু গায়ে লাগিয়ে দিয়ে বুলিয়ে দিতে হবে দিনে 3 বার করে। আচ্ছা, দিনে 3 বার করে। আর তন্ত্র জিনিস, সে পায়ে হোক, বডিতে হোক, সাইডে হোক, হ্যাঁ 3 কোন বার করে- জায়গায় সেটা লেখার নিয়ম হ্যাঁ, নেই, কিন্তু যেখানেই হোক। অনেকজন মানে ঠাকুরের জিনিস পায়ে দেবো না, আমি পায়ে হলে পায়েও দিতে হবে। এটা তন্ত্রর জিনিস, সেটা দিলে 3 বার করে বুলিয়ে দিতে হবে, মানে একটু ঘষে দিতে কতদিনে হবে। ফল পাবে? 1 মাসের মধ্যে আগের থেকে বেটার হয়ে যাবে। আমি বাহ। তা বলে কিন্তু আমি প্যারালাইসিস পেশেন্ট ছাড়িয়ে দিতে পারবো না। আমি বুঝতে দয়া পেরেছি, করে কিন্তু- বলছি আমি প্যারালাইসিস একদম, কিন্তু একটা আধ্যাত্মিক পাওয়ারকে আপনি আমি ইমপ্লিমেন্ট করে use কিছুটা করতে পারবেন। কিছুটা আমি রেমেডি হিসেবে কাজ করতে পারবেন উনি, আগের থেকে বেটার হতে পারবেন। আমি কিন্তু 100% এই প্যারালাইসিস সারিয়ে দেবো, এটা ফালতু কথা, মিথ্যা কথা হবে। আমাকে ওই ঠাকুরের জিনিসে মিথ্যা কথা আমি বলতে আসিনি। না, আমি কিন্তু মিথ্যা ওই যে কথা- কিছুটা বেটারটাও তো আমি অনেকটাই কিছুটা আমি better, বেটার না? করে দিতে পারবো, কিন্তু আমি 100% প্যারালাইসিস পেশেন্টকে আমি দৌড় করাতে পারবো না, ইম্পসিবল, আমি পারবো না। অসংখ্য ধন্যবাদ, আপনি অনেকক্ষণ সময় দিলেন। ভবিষ্যতেও আপনি এরকম টাইম দিলে আবারও আমরা আমার বন্ধুদের সঙ্গে বসবো এই পডকাস্টে। ভালো থাকবেন, রাধে রাধে। জয় মাতা।